আকাশবাণী কলকাতা 23 নিউজ বাংলা চ্যানেলের আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম, বীরভূমে কার নেতৃত্বে চলবে তৃণমূল, কর্মসমিতির বৈঠকে স্পষ্ট করলেন মমতা। তৃণমূলের গাধাগুলো জানে না আমি তৃণমূলকে জিতিয়েছিলাম, বিস্ফোরক শুভেন্দু। ভেঙে পড়ল ব্রিটিশদের তৈরি 125 বছরের গঙ্গা সেতু, দেখুন ভিডিও। ডেপুটি সিএম তো অনেক দূর, অভিষেকের গঞ্জিও কি বেঁধে দিলেন মমতা, শৃঙ্খলার 3 কমিটি। হুগলিতে বিজেপির পঞ্চায়েতের সদস্যের শ্লীলতাহানি অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। শুভেন্দুকে রাস্তায় নেমে আন্দোলন করতে কে বারণ করেছে, দিলীপ ঘোষ। চলন্ত ট্রেনের মাথায় উঠে হাত পা ছুঁড়ে নাক, তরুণীর ভিডিও ভাইরাল হতেই হাসিতে ফেটে পড়ল নেট জনতা। শরীর কেমন আছে, কালীঘাটের বাড়িতে ভাই কেষ্টকে প্রশ্ন দিদি মমতার। আর কি কথা হলো? চিটফান্ড কাণ্ডে ইডির তৎপরতা, কলকাতা জুড়ে তল্লাশিতে চাঞ্চল্য। আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসকের ময়নাতদন্ত নিয়ে একাধিক প্রশ্ন, এবার ডাক্তারের সাক্ষ্য নিল আদালত। বিস্তারিত। অবশেষে শেষ হলো যাবতীয় বিতর্ক। বীরভূমে অনুব্রতর নেতৃত্বেই চলবে তৃণমূলের কর্মসমিতির বৈঠকে এমনটাই জানিয়ে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফলে ওই জেলায় তৃণমূলের রাশ কার হাতে থাকবে তা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল তা শেষ হলো বলেই মনে করা হচ্ছে। সোমবার দুপুরে কলকাতায় দলের বৈঠকে যোগ দিতে বেরোনোর সময় অনুব্রত বলেছিলেন, দিদির সঙ্গে ভাই দেখা করতে যাচ্ছে, এতে বলার কি আছে। জেল মুক্তির 2 মাস পর কালীঘাটের বৈঠকে অবশেষে ঘাম দিয়ে জ্বর ছাড়ল কেষ্টর। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন, বীরভূমে অনুব্রতর নেতৃত্বেই চলবে তৃণমূল। এদিন মমতা বলেন, কেষ্ট বীরভূমের জেলা সভাপতি, পদাধিকার বলে কোর কমিটি সহ জেলার সমস্ত কমিটির চেয়ারম্যান ও জেলা সভাপতি, কোর কমিটির সাধারণ সদস্য। এটা আবার হয় নাকি? সঙ্গে জেলায় দল কি কর্মসূচি নেবে তা কোর কমিটির সঙ্গে বৈঠক করে ঠিক করতে বলেছেন মমতা। কয়লা পাচার কাণ্ডে প্রায় 2 বছর জেলবন্দি থাকলে অনুব্রতকে বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে সরাননি মমতা। কিন্তু গত সেপ্টেম্বরে জেল থেকে মুক্তি পেয়ে অনুব্রত বোলপুরে ফিরলে এই নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। কারণ ততদিনে জেলায় দলকে পরিচালনা করার জন্য কোর কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। তাহলে জেলায় দলের দায়িত্ব কার, কেষ্ট না কোর কমিটির? তা নিয়ে বিতর্ক শুরু হয়। এরই মধ্যে সম্প্রতি কেষ্টকে কোর কমিটির সদস্য করা হয়। তখন প্রশ্ন ওঠে, তাহলে কোর কমিটিতে কি আর 6 জন সদস্যের সমান ক্ষমতা কেষ্টর? সমস্ত উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। গত সপ্তাহে হচ্ছে সবুজ ঝড়। তৃণমূলের নির্বাচনে ছাপ্পা ভোট রুখতে প্রতিটি সরকারের আমলে বিরোধীরা সরব হয়। মমতার সরকারের আমলেও তা বাদ যায়নি। কলকাতা পুরো ভোট হোক কিংবা পঞ্চায়েত ভোট, প্রতিটি ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানানো হচ্ছে। অতীতে পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনী কেন নয়, কেন রাজ্য পুলিশ, তা নিয়ে যথেষ্ট বিতর্ক এবং ব্যাখ্যা দুই রয়েছে। এবার উপনির্বাচনে 6 কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। বলাই বাহুল্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে ফিরল বিস্ফোরক মন্তব্য। ছাপ্পা ভোট দিয়ে জেতানো বিধায়কদের শপথে থাকবে না বিজেপি। উপনির্বাচনে সবুজ ঝড় নিয়ে কটাক্ষ বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারী বলেন, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানেন না 2021 সালে 54,000 ভোটে উপনির্বাচনে জিতেছিলেন। ওর কেন্দ্রে 7,000 ভোটের মাত্র গ্যাপ রয়েছে। বড় কথা উপনির্বাচন কি হয় পশ্চিমবাংলায় মানুষ জানে। শুভেন্দু অধিকারী স্পষ্ট কথা, সেটা এবং হাড়োয়াতে কখনো বিজেপি জিতবে না। বাকি 4 কেন্দ্রে আসন্ন বিধানসভা ভোটে আবার গেরুয়া ঝড় দেখা যাবে। কিন্তু বাকি 2 জায়গা নিয়ে কি সমস্যা? সংবাদ মাধ্যমে শুভেন্দু বলেন, সিতাই আর হাড়োয়া আমরা কখনো জিতব না। সিতাইয়ে 40% মুসলিম ভোট একসঙ্গে ভোট দেয়। মুসলিম লীগ 2 মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর হাড়োয়াতে 80% মুসলমানও মমতাকেই ভোট দেয়। সোমবার অবশ্য ফের একই দাবি করে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন। শাসক দলের কর্মী সমর্থক নেতাদের মূর্খ গাধা বলেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। পরিসংখ্যান দিয়ে বলেছেন, তৃণমূলের গাধাগুলো জানে না 2019 সালে মমতা এবং অভিষেক বাড়ি থেকে বের হননি। আমি কালিয়াগঞ্জ খড়গপুর তৃণমূলকে জিতিয়েছিলাম, সেই আসন 2021 সালে বিজেপি জিতেছে। তিনি আরো বলেন, 21 সালে তৃণমূলের জেতা শান্তিপুরের আসন থেকে 24 সালে জগন্নাথ সরকার 30,000-এর লিড নেন। এইসব গল্প বলে লাভ নেই বলে দাবি শুভেন্দুর। উত্তরপ্রদেশের কানপুরে ভেঙে পড়ল ব্রিটিশ আমলে তৈরি গঙ্গা সেতু। প্রায় 125 বছরের পুরনো ওই সেতু কানপুরকে উন্নয়নের সঙ্গে যুক্ত করে রেখেছিল দীর্ঘ সময় ধরে। মঙ্গলবারের সকালে ভেঙে পড়ল সেটি। তবে রাজ্যের সেতু কর্পোরেশন তরফে জানানো হয়েছে, গঙ্গা সেতুটি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল, ব্যবহারের জন্য নিরাপদ ছিল না। দীর্ঘদিন ধরেই তা বন্ধ রাখা হয়েছিল। এমনকি বিপজ্জনক সেতুটি ভেঙে ফেলার পরিকল্পনা নিয়েছে সেতু কর্পোরেশন। গঙ্গা সেতুটি ভেঙে ফেলার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে সম্মতি জানানো হচ্ছে।
তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সম্প্রতি দলের অন্দরে একটা নতুন হাওয়া উঠতে শুরু করেছিল, যেখানে দাবি করা হচ্ছিল পরের মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি অভিষেককে ডেপুটি করার পক্ষেও কেউ কেউ মুখ খুলতে শুরু করেছিলেন, সেটা একেবারে ক্যামেরার সামনে। এ নিয়ে নানান জল্পনা ছড়িয়েছিল। তবে সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির মিটিংয়ে সমস্ত জল্পনার অবসান হলো, আর সেখানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জন্ম নেয় একটি নির্দিষ্ট দায়িত্ব স্থিরও করা হচ্ছে। তিনি দিল্লির রাজনীতি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবেন, আর তার সেই টিমে থাকছে কীর্তি আজাদ, ডেরেক ওব্রায়েন, সাগরিকা ঘোষ, কাকলি ঘোষ, দোস্তেদার সুস্মিতা দেব। এবার প্রশ্ন, তবে কি রাজ্য রাজনীতি নিয়ে আর কথা বলতে পারবেন না অভিষেক? এ নিয়ে সুস্পষ্ট কোনো জবাব মেলেনি। তবে অপর মুখপাত্র চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, তিনি দলের সর্বভারতীয় সম্পাদক, তিনি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে পারবেন না। বিষয়টি তেমন নয়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে যে কোনো বিষয়ে যুক্তিযুক্ত মনে হলে তা নিয়ে বলার অধিকার অভিষেকের রয়েছে। সূত্রের খবর, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের জাতীয় কর্মসমিতির মিটিংয়ে ছিলেন অভিষেক। এরপর তিনি সন্ধ্যার বিমানে দিল্লি যান। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টানা ছটা হচ্ছে এমনটা নয়। তবে এতদিন ধরে মমতা নেতৃত্ব নিয়ে যে সংশয় তোলা হচ্ছিল, অভিষেক আসার পরে দলের শৃঙ্খলা আসছে এমনটা বলেছিলেন কেউ কেউ। সেই বক্তব্যে রাশ টানা হলো দলের পক্ষ থেকে। সেই সঙ্গে মমতা দীর্ঘদিনের যে সঙ্গীরা হয়তো অনুভব করেছিলেন দলে তাদের গুরুত্ব কমছে, তাদেরকে ফের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবীন প্রবীণের যে বিতর্ক শুরু হয়েছিল দলের অন্তরে, সেখানেও ঘুরিয়ে বার্তা দিলেন খোদ সুপ্রিমো। স্বনির্ভর গোষ্ঠীর মিটিং সেরে বাড়ি ফিরছিলেন বিজেপির পঞ্চায়েত সদস্য পথে স্থানীয় তৃণমূল কর্মীরা তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হুগলির খানাকুলে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রোববার রাতে বিজেপি বিধায়কের নেতৃত্বে খানাকুল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে মধ্যরাত অব্দি থানা ঘেরাও রাখেন বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন অভিযোগ তোলেন পুলিশের নিষ্ক্রিয়তার। ঘটনা হলো বিকেলে যখন খানাকুলের মারোখানা পঞ্চায়েতের এক বিজেপি সদস্য মিটিং সেরে বাড়ি ফিরছিলেন, তখনই প্রতিবেশী কয়েকজন তৃণমূল কর্মী তাকে ঘিরে হেনস্থা এবং শ্লীলতাহানি করে বলে অভিযোগ। স্থানীয় বিজেপি নেতাদের বক্তব্য, পঞ্চায়েত ভোট এলাকায় বিজেপি জেতার পর থেকেই নানানভাবে সদস্যকে হেনস্থা করা হচ্ছিল। এদিন তাকে একা পেয়ে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ সব জানানোর পরেও কোনো রকম ব্যবস্থা নেয়নি তারা। এরপরে বিধায়কের নেতৃত্বে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। নির্যাতিতা পঞ্চায়েত সদস্যের অভিযোগ বিজেপি করার আক্রোশ এই ঘটনা। এ বিষয়ে তৃণমূলের বক্তব্য, শ্লীলতাহানির ঘটনা হলো তা খুবই নিন্দনীয়। যদিও পারিবারিক ঘটনাকে বিজেপি রাজনৈতিক রং দিতে চাইছে, এই ঘটনার সঙ্গে তৃণমূল বা রাজনীতির কোনো সম্পর্কই নেই। রাজ্য বিজেপির পরবর্তী সভাপতিকে এড়িয়ে শোরগোলের মধ্যে এবার শুভেন্দু অধিকারীর দুর্গে বসে তাঁকে বিঁধলেন দিলীপ ঘোষ। সোমবার পূর্ব মেদিনীপুরে এগরায় দলের সদস্য সংঘ অভিযানে যোগদান করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কে কাকে রাস্তায় নেমে আন্দোলন করতে বারণ করেছে। এদিন দিলীপ বাবুকে এক সাংবাদিক প্রশ্ন করেন, শুভেন্দু অধিকারী বলেছেন সংগঠনকে চাঙ্গা করতে গেলে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে, কি বলবেন? প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ বলেন, কে না বলেছে কাকে? আন্দোলন চলবে, সংগঠন চলবে, সদস্য পদ সংগ্রহ চলবে, সবকিছু পার্টি একসঙ্গে করতেই থাকবে। ভারতীয় জনতা পার্টি একমাত্র সারা বছর সংগঠনের কাজ করে, বাকিরা টাকা পয়সা তোলার কাজ করে। সম্প্রতি শুভেন্দু অধিকারীকে রাজ্য বিজেপির সভাপতি করার দাবিতে মুখ খুলেছেন দলের একাধিক নেতা। তাদের মধ্যে যেমন রয়েছেন প্রবীণ তথাগত রায়, তেমনই রয়েছেন নবীন অগ্নিমিত্রা পাল। সবারই বক্তব্য, তৃণমূলের বিরুদ্ধে সাফল্য পেতে হলে লড়াকু মানসিকতার নেতৃত্ব প্রয়োজন। ট্রেনের ছাদে উঠে নাচতে শুরু করলেন এক তরুণী। জনপ্রিয় মোবাইল গেমস সাবওয়ে সাবের অনুকরণে ট্রেনের ছাদের উপর উঠে নাচতে শুরু করেন বাংলাদেশের এক তরুণী। চলন্ত ট্রেনের ছাদে তরুণীকে নাচতে দেখে ভয় পেয়ে যান অনেকেই। তবে কারো কোনো মন্তব্য ভয় না পেয়ে তরুণী চলন্ত ট্রেনের উপর নাচতেই থাকেন অবিরাম। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। তবে ভাইরাল ভিডিও দেখে অনেকেই হেসে ফেলেছেন। তবে প্রশ্ন তুলতে শুরু করেন বহু মানুষ। তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠকে মুখোমুখি দেখা হলো ভাই অনুব্রত মণ্ডল তথা কেষ্টর সঙ্গে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিহার জেল থেকে মুক্তি পাওয়ার পর সোমবার প্রথম দেখা তৃণমূল সুপ্রিমো তথা দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দেখা হয় দলের সেনাপতি তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন অনুব্রত মণ্ডল এখন বীরভূমের জেলা সভাপতি। জাতীয় কর্মসমিতির বৈঠকে তাকেই ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার মতামত জানতে চাইলেন। সূত্রের খবর, বৈঠক চলাকালীন প্রথমে কেষ্টর কাছে কুশল সংবাদ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর জানতে চান, কিছু বলবি কেষ্ট, শরীর কেমন আছে? তৃণমূল নেত্রী তথা দিদিকে কেষ্ট বলেন, আগের থেকে ভালো আছি। কথা শুনে ভাই কেষ্টকে দিদি মমতা বলেছেন, ভালো করে কাজ করতে হবে এবং সবাইকে নিয়ে চলতে হবে। আর বীরভূমের দাপুটে নেতা জানান তাই হবে। তবে বীরভূমে অনুব্রত মণ্ডলের নেতৃত্বেই চলবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে এমনটাই জানিয়ে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া কালীঘাটে প্রায় 2 ঘন্টার বৈঠকে
মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের মধ্যে কোনো রাজনৈতিক কথাবার্তা হয়নি, বরং একেবারেই সাধারণ কথোপকথন হয়েছে। তার মধ্যে তিনি বুঝিয়ে দেওয়ার সেটা দিয়েছেন নেত্রী। তিনি জিজ্ঞাসা করেন, কেমন আছিস কেষ্ট? শরীর ঠিক আছে? জবাবে অনুব্রত মণ্ডলের বক্তব্য, হ্যাঁ আমার শরীর ঠিক আছে। কিছু বলবি কেষ্ট? তবে কেষ্ট জানান তার কিছু বলার নেই। আসলে তার বলার হয়তো অনেক কিছুই রয়েছে, সেটা সবার সামনে বলা উচিত নয়। জেল থেকে ছাড়া পেয়ে জেলায় ফিরে আসার পর এখন তার হাতে রাশ নেই, বরং তাকেই অনেক কিছু শুনতে হচ্ছে। আর এটাই তো বলার আছে, যা বলা গেল না বলেই জানা যাচ্ছে। চিটফান্ড কাণ্ডের তদন্তে ফের সক্রিয় হলো কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি। আজ মঙ্গলবার সকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন ইডি আধিকারিক। প্রথম সূত্রের খবর অনুযায়ী নিউ আলিপুরে এক অর্থলগ্নি সংস্থার মালিকের ফ্ল্যাটে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি জোকার একটি ঠিকানাতেও তল্লাশি চলছে। শুধু কলকাতা নয়, রাজ্যের বাইরেও আরো অনেক কিছু জায়গাতেই তদন্ত চালানোর খবর পাওয়া যাচ্ছে। চিটফান্ড কাণ্ডে দীর্ঘদিন পর ইডির এই তৎপরতায় নতুন মোড়ের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। শুরু থেকেই আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর তদন্তের পাশাপাশি একাধিক প্রশ্ন উঠেছে তার ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে। অভিযোগ, গত 9ই আগস্ট আরজি করের তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর পড়ুয়া ময়নাতদন্তের সময় একাধিক নিয়ম লঙ্ঘন করেছে। পাশাপাশি দাবি করা হচ্ছে ময়নাতদন্তের সময় মৃতদেহের সামনের অংশের ময়নাতদন্ত হলেও মৃতদেহের পেছনের অংশের কোনো ক্ষত বা আঘাত চিহ্ন রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্টত উল্লেখ নেই। সোমবার ওই তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের মামলায় প্রধান ময়নাতদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ করেছে শিয়ালদা অতিরিক্ত দায়রা বিচারকের আদালত। তদন্তকারীর কথায় 9 আগস্ট 3 জন চিকিৎসক মৃতের ময়নাতদন্ত করেছিলেন। ওই 3 জনেরই মৃতদেহের ব্যবচ্ছেদের পাশাপাশি নানা নমুনা সংগ্রহ করা হয়েছিল। নিহত ডাক্তারের ভিজেরা রক্ত সহ নানা নমুনা প্রধান ময়নাতদন্তকারী চিকিৎসকের অধীনেই রাখা হয়েছিল। কিন্তু কলকাতা ফরেন্সিক ল্যাবরেটরিতে ওইসব নমুনা আরো 5 দিন বাদে 14ই আগস্ট পাঠানো হয়েছে বলে অভিযোগ। প্রসঙ্গত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে খবর, তদন্ত প্রক্রিয়ায় কোনো ময়নাতদন্তকারী চিকিৎসককে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া তার 2 সহকারী ময়নাতদন্তকারী চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই তাদের 3 জনের বয়ানও লিপিবদ্ধ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট 23 নিউজ বাংলা চ্যানেল।